আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা আবার ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার নিয়ে আপনাদের সামনে। এই অনুষ্ঠানে আমরা আইন বিষয়ক আলোচনা এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। তো আমরা অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টে একটা প্রশ্ন নিয়েছিলাম, সেই প্রশ্নের আমরা উত্তর করতে পারি নাই সময়ের অভাবে। তো আমি সেই প্রশ্নটি নিয়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রিয় অতিথি ব্যারিস্টার মাজেদুর চৌধুরী ভাইয়ের কাছে। তো আমি জানতে চাচ্ছি এই ব্যাপারে ওনার উত্তর। জি, ধন্যবাদ সেলিম ভাই। The sister who called today, thank you very much for your call. The answer is because your brother's little boy was born after your brother's wife made the application and was refused, and so is pending in the appeal today, and as of today. The little boy's application has to be made separately, and that application is called right of abode application. The boy has to obtain a certificate of entitlement. Because the little boy was not included in the application with your brother's wife, he cannot be granted anti-clearance even if your brother's wife's appeal is allowed and eventually she is granted anti-clearance application. Because the little boy is a separate entity, he has to make a separate application. He can make the application even right now. He does not has to wait. He does not have to wait for his mother's appeal to be allowed and eventually to be granted the anti-clearance. The little boy can, the application for the little boy can be made now. has his own right to make the application on the basis of his father's British citizenship. Because the little boy can apply for right of abode because his father is a British citizen when he was born. Yes, thank you very much মাজেদ ভাই। তো মাজেদ ভাই, আমরা অনুষ্ঠানে বিভিন্ন ফোন কল নিচ্ছি এবং ফোনের উত্তরগুলো আমরা করার চেষ্টা করছি। তো আমরা প্রতি অনুষ্ঠানে একটা পর্যায়ে এসে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি, যেই টপিকগুলো আমাদের কমিউনিটিতে ওই সিমিলার সিচুয়েশনে প্রচুর মানুষ যারা ভুক্তভোগী হিসাবে আছেন তারা সকলে যাতে উপকৃত হতে পারেন। তো আমরা জানি যে ফোনের লাইনে প্রচুর কলার ওয়েট করছেন, কিন্তু সকলের কাছ থেকে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে, কারণ আমরা চাচ্ছি একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ইমিগ্রেশনের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা কিছুটা ধৈর্য ধরবেন যারা ফোনের লাইনে আছেন, আপনাদের কাছে আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো মাজেদ ভাই, গত বছর 9th of July যে একটা বড় ধরনের চেঞ্জ এসছে, যেটা আসলে মানে দীর্ঘদিনের মাঝে এই ধরনের ফ্যামিলি মাইগ্রেশন নিয়ে এত বড় একটা নাড়া দেয়া সেটা হয়ে ওঠে নাই, যেটা এই সরকার গত বছরের 9th of July তারিখে যে চেঞ্জটা এনেছেন, আমূল একটা পরিবর্তন বলা যেতে পারে, তাই না? তো সেই চেঞ্জের পর থেকে সেই ব্যাপারটা নিয়ে আমরা প্রচুর ইনকোয়ারি পেয়ে থাকি, অলমোস্ট এভরিডে মনে হয় ইনকোয়ারি পেয়ে থাকি। এবং এখনও আমরা জানি যে প্রচুর মানুষ যারা এই কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে আছেন, তারা এখনো এই ব্যাপারটা নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার না। এখনো তাদের মাঝে অনেক কনফিউশন আছে, এখনো কোথাও থেকে ওনারা একটা নিউজ পাচ্ছেন, আবার আরেক জায়গা থেকে ডিফারেন্ট একটা নিউজ পাচ্ছেন। বেসিক কিছু কথা হয়তো অনেকেই বুঝে গেছেন, খুঁটিনাটি অনেক বিষয় আছে যেগুলো এখনো অনেকেই বুঝে উঠতে পারেন নাই। তো আমাদের আসলে তাদেরকে কোনো দোষ দেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে যে এই যে রুলটা করা হয়েছে এটা তো ভাস্টলি চেঞ্জ করা হয়েছে, কমপ্লেক্স। আপনার কথা কারেক্ট। তো এই রুলটা সম্পর্কে এই 9th of July 2012 এর যে চেঞ্জটা, সেই চেঞ্জ সঙ্গে ফ্যামিলি মাইগ্রেশন স্পেশালি এই চেঞ্জটা সম্পর্কে আমি আপনাকে কিছুটা আলোকপাত করার জন্য অনুরোধ করব। আমাদের এই বিপুল জনগোষ্ঠীর এই সকলের যাতে উপকার হয় সেই দিক থেকে আপনি একটা আলোকপাত করবেন। ধন্যবাদ সেলিম ভাই। আপনি যেটা বললেন যে ফ্যামিলি মাইগ্রেশন, বিশেষ করে আমরা যদি এটাকে খুব স্পষ্ট করি আমাদের দর্শকদের জন্য, যারা তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফকে, আমরা শুধু আজকে ওই বিষয় নিয়ে আলোচনা করব, যারা তাদের হাজব্যান্ড অথবা ওয়াইফকে বাংলাদেশ থেকে আনতে চান এবং আপনি যদি এদেশে ব্রিটিশ অথবা ইনডেফিনিট লিভ টু রিমেইন হন, তখন আপনার যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে যে পরিবর্তন 9th of July, এবং সেটা খুব কমপ্লেক্স। এই অর্থে কমপ্লেক্স সেলিম ভাই এবং দর্শক মণ্ডলী, যে এখানে কিছু হিসাব নিকাশের বিষয় আছে। কত টাকা ইনকাম হলে আমি আনতে পারবো, কত টাকা ইনকাম আমার 18,600 পাউন্ডের কত নিচে হলে আমার কত সেভিংস থাকতে হবে, একটা জটিল একটা হিসাবের বিষয়। আজকে আমরা চেষ্টা করি আমাদের দর্শকদেরকে একটা, যদিও এই ব্যাপারটা নিয়ে এই কত মাস যাবত প্রচুর আলোচনা হয়েছে, টিভির যেই
যতগুলো টিভিতে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে প্রত্যেকটা টিভিতে ব্যাপক আলোচনা এবং হয়েছে, প্রশ্ন কিন্তু আসছে তারপরেও আমাদের। এই ব্যাপারটা নিয়ে আমরা মনে করি যে অত্যন্ত আলোচনার একটা দাবি রাখে এই ব্যাপারটা। জি। তো এই জন্যই আসলে আবার আলোচনা নিঃসন্দেহে, কারণ প্রায় 9 মাস হয়ে গেছে এখনো কিন্তু যখন আমরা দেখি আমাদের কাছে যখন কেউ রিফিউজড হওয়ার পর আপিল নিয়ে আসেন, তখন কিন্তু আমরা দেখি যে রিফিউজালটা হয়েছে এমন কারণে, যে কারণটার মূলে হচ্ছে যে যিনি অ্যাপ্লিকেশন করেছেন বা এখানে যিনি পার্টনার ছিলেন তিনি বুঝতে পারেননি 9 জুলাইয়ের যে হিসাব নিকাশটা। কাজে আমরা মনে করি যে এটা আমাদের আলোচনা করা দরকার। আমি খুব সংক্ষেপে কিন্তু সুস্পষ্টভাবে আলোচনাটা এইভাবে আগাতে চাই। প্রথমেই মনে রাখতে হবে যে আপনি যদি আপনার শুধু স্ত্রী অথবা স্বামীকে যদি বাংলাদেশ থেকে স্পন্সর করতে চান, আপনার বাৎসরিক ইনকাম হতে হবে 18,600 পাউন্ড। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। এই 18,600 পাউন্ড হতে হবে আপনার গ্রস ইনকাম, ট্যাক্স দেওয়ার আগে যে ইনকাম সেটা। যদি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে আপনার একজন সন্তান আপনি আনতে চান বাংলাদেশ থেকে, তাহলে সেটা হতে হবে 22,400 পাউন্ড বাৎসরিক ইনকাম। যদি একাধিক সন্তান হয় তাহলে প্রথম সন্তান পর্যন্ত 22,400, তারপরে প্রতি সন্তানের জন্য 2,400, সেইভাবে আপনাকে হিসাব করতে হবে। এটা হচ্ছে গ্রস যেটা রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যদি আমার ইনকাম শর্ট থাকে তাহলে আমি কি করব? সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম যে একজন তার ওয়াইফকে আনতে চান বাংলাদেশ থেকে, তিনি আর্ন করেন 15,000 পাউন্ড, কিন্তু আইন বলছে 18,600 পাউন্ড, তাহলে তার শর্টেজ থাকে 3,600 পাউন্ড। তিনি কি করবেন? তিনি এখানে আবার অনেক কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকনসেপশন আছে কমিউনিটিতে, এটা পরিষ্কার হওয়া দরকার। আপনার যদি 18,600 পাউন্ড যেটা আইনে বলা আছে সেখান থেকে কম থাকে ইনকাম, যেই পরিমাণ কম, ধরে নিয়ে আপনার 15,000 পাউন্ড ইনকাম, আপনার 3,600 পাউন্ড কম, সেটাকে 2.5 দিয়ে গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে যে কত দাঁড়ায়, এবং সেই অ্যামাউন্টের সঙ্গে 16,000 পাউন্ড যোগ করতে হবে। অনেকেই কিন্তু মনে করছেন যে আমার 16,000 পাউন্ড যদি সেভিংস থাকে আর আমার যদি আর্নিংস থেকে শর্টেজও থাকে তাহলে কাভার করবে। না, 16,000 পাউন্ড থাকতে হবে প্লাস যেই পরিমাণ আর্নিং, যেটা শর্টেজ সেটাকে আবার 2.5 দিয়ে গুণ করে 2.5 টোটাল মিলিয়ে যে ফিগারটা আসে সেই ফিগারটা 6 মাস যাবত সেভিংসে থাকতে হবে, 6 মাস যাবত সেভিংসে থাকতে হবে। এবং কেন 2.5? কারণ এই ভিসাটা দেওয়া হচ্ছে 2.5 বছরের জন্য, এবং রিকোয়ারমেন্ট যেহেতু আপনার শর্টেজ আছে, সেই শর্টেজটাকে 2.5 বছরের যোগান আপনার আছে কিনা সেটা দেখানোর জন্য 2.5 দিয়ে গুণ করতে হচ্ছে। এবং সেটা যেটা বলেন 6 মাস ধরে আপনার অ্যাকাউন্টে থাকতে হবে। এটা কিন্তু এমন না যে আমি এখন সেভ করেছি, আমি আবার এখন ব্যাংক অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটা দিলে আমার হবে না। এই সেভিংসটা আনফরচুনেটলি যদিও এটা বিগ অ্যামাউন্ট এবং এটা 6 মাস ধরে এটা ধরে রাখতে হবে অ্যাকাউন্টে, বাট ল ইজ ল, আমাদেরকে সেই আলোকেই কথা বলতে হবে যে এটা 6 মাস ধরে থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করতে চাই যে কোন কোন আর্নিংসটা আমি হিসাবে নিতে পারবো। যে কোনো এমপ্লয়েড ইনকাম নেওয়া যাবে, যেটা ইউকেতে এমপ্লয়েড যদি আমি হই। আমার পার্টনারের ইনকামও নেওয়া যাবে, কিন্তু আমার পার্টনার যেহেতু ওভারসিজ, তার ইনকাম, এমপ্লয়েড ইনকাম আমি নিতে পারবো না, কারণ তিনি ওভারসিজে আছেন, আমি ইউকেতে আছি। আমি যদি ইউকের বাইরে থাকতাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই যদি ইউকের বাইরে থাকতাম, আমি আসার সময় যেটাকে বলে রিটার্নিং রেসিডেন্ট হিসাবে যখন আমি আসি, তখন যদি আমার ওয়াইফ আমার সঙ্গে সঙ্গী হন, তখন আমার এবং আমার ওয়াইফের দুইজনেরই ওভারসিজ ইনকামটা নেওয়া যাবে, কারণ আমি রিটার্নিং রেসিডেন্ট এবং আমার স্পাউস আমার সঙ্গে রিটার্ন করছেন। কিন্তু আমি যদি এখানে থাকি প্রেজেন্ট এবং আমার ওয়াইফকে যদি আমি বাংলাদেশ থেকে আনার চেষ্টা করি, আমার ওয়াইফ যদি 18,600 পাউন্ডের উপরেও ইনকাম করে থাকেন বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দেশে, তার ইনকামটা নেওয়া যাবে না। কারণ আসলে ওই ওয়াইফ যিনি দেশ থেকে আসছেন, উনি যখনই এদেশে আসবেন, তার ওই দেশের, তার অরিজিনাল যে দেশ, অরিজিন যে দেশ, সেই দেশের যে ইনকামটা সেটা তো ওখানে স্টপ হয়ে যাবে। এবং ওই রিটার্নিং রেসিডেন্টদের ক্ষেত্রে সেটা তারপরেও প্রযোজ্য, এই কারণে তাদেরটাও স্টপ হয়ে যাবে, কিন্তু তাদেরটা এই জন্যই প্রযোজ্য, আনালে তো তার কোনোদিনই আসতে পারবেন না। আনালে এটা খুবই একটা আনফেয়ার, চরম আনফেয়ার ল হবে। এখনো আমরা এটাকে আনফেয়ারই মনে করি। তো যাই হোক, এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার ইনকামটা এই দেশের ইনকাম হতে হবে, ওয়াইফের ইনকামটা আমি কাউন্ট করতে পারবো না। 2 নম্বর সোর্স যেটা আমি নিতে পারি সেটা হচ্ছে আমার সেলফ এমপ্লয়েড যদি আমি হই। হ্যাঁ, আমি যদি এমপ্লয়েড হই, তার আগে আমি একটা বলে রাখি, আমি যদি এমপ্লয়েড হই, আমাদের কাছে প্রচুর রিফিউজাল এসছে। আমরা যখন আপিলে যাচ্ছি দেখছি যে হয়তো তিনি গত 4 মাস ধরে চাকরি শুরু করেছেন, গত 4 মাসের পে স্লিপ দিয়েছেন। না, এখানে কিন্তু 6 মাসের পে স্লিপ দিতে হবে, পুরো 6 মাস। আর যদি আমি, এটা খুব গুরুত্ব সহকারে সবাইকে জানতে হবে, বুঝতে হবে যে আমি যদি কোনো এমপ্লয়মেন্ট শুরু করি 6 মাসের কম সময়ের জন্য, আমি 3 মাস নতুন চাকরিতে ঢুকেছি, 3 মাস 4 মাস ধরে আমি ভাবলাম যে এই নতুন জবের পে স্লিপ আমি 4 মাসের দিয়ে দিই, না, আমি যদি 6 মাসের কম সময় যদি কাজ করি তাহলে আমাকে পুরো 1 বছরের পে স্লিপ দিতে হবে। এটা হচ্ছে ল। যদি আমি সেলফ এমপ্লয়েড হই,
তাহলে আমার বিগত সর্বশেষ ট্যাক্স ইয়ারে যেটা আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি সেটা দিতে হবে, এবং সেই বছরের কিন্তু ইনকামটা হতে হবে 18,600 পাউন্ড। জি। আমার চলমান ইনকাম নয়, আমি যেই বছরের যেই ট্যাক্স ইয়ারের আমি ট্যাক্স রিটার্ন সাবমিট করেছি সেটা হতে হবে আমার 18,600 পাউন্ড। ইন্টারেস্টিং হচ্ছে যদি মিক্সড হয়, যদি এমন হয় যে আমি সেলফ এমপ্লয়েড ছিলাম, বর্তমানে আমি এমপ্লয়েড হয়েছি গত 4 মাস ধরে, বা আমি চাকরিতে ছিলাম, বর্তমানে আমি গত 3 মাস ধরে চাকরি ছেড়ে আমি সেলফ এমপ্লয়েড হয়ে গেছি, তখন কি করতে হবে? জি। খুবই কমপ্লিকেটেড বিষয়, কারণ আমি সেলফ এমপ্লয়েড হয়েছি 3 মাস ধরে, আমার এখনো ট্যাক্স রিটার্ন ডিউ হয়নি। জি। এরকম সিচুয়েশনে তারা কিন্তু বলেন পুরো 1 বছরের ইনকামটা শো করার জন্য। এখন পুরো 1 বছর ইনকামের মধ্যে আমার 9 মাসের পে স্লিপ আছে, 3 মাসের সেলফ এমপ্লয়েড হিসাবে আমি কাজ করছি। হোম অফিস যেটা বলছে যে 12 মাসের টোটাল ইনকাম আমরা নেব, যদি এই 12 মাসের টোটাল ইনকাম ট্যাক্স অথরিটির কাছে ট্যাক্সেবল হয়ে থাকে। আমি যেটা স্ট্রংলি অ্যাডভাইস করবো, এই যে 3 মাসের যে আপনি ইনকাম, HMRC কিন্তু নিয়ম আছে আগাম ট্যাক্স পে করা, আপনার ম্যাচিউর হওয়ার আগেও কিন্তু আগাম ট্যাক্স পে করা যায়। সেটার জন্য আপনার অ্যাকাউন্টেন্টের সাথে যোগাযোগ করে আপনি এই 3 মাসের যে সেলফ এমপ্লয়েড সেটার বিষয়ে কি করা যায় সেটা আপনি ব্যবস্থা করবেন, আর সামগ্রিক 1 বছরের ইনকাম দেখাবেন। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা অনেকেই মিসআন্ডারস্ট্যান্ড করেন, যে 6 মাসের পে স্লিপ যখন দেন বা 1 বছরের যখন পে স্লিপ দেন, তারা কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, 6 মাসের পে স্লিপের মধ্যে যেই মাসে সবচেয়ে কম ইনকাম, জি, সেই মাসের ইনকামটাকে 12 দিয়ে গুণ করে দেখা হবে যে 18,600 পাউন্ড হয় এখন কিনা। অনেকে আছেন যে তাদের স্যালারি ভ্যারি করে, কোনো মাসে হয়তো উনি আর্ন করছেন 1500, কোনো মাসে 1800, কোনো মাসে 1400। তো এই 6 মাসের মধ্যে উনি টোটাল যা আর্ন করেছেন সেই আর্ন এক জায়গায় থাকলো, কিন্তু এই 6 মাসের মধ্যে সবচেয়ে কম যেই মাসটা যে আর্ন করেছেন, যেই পে স্লিপটা সবচেয়ে কম জি, দেখা যাচ্ছে, জি। সেই আর্নিংটাকে 12 দিয়ে স্ট্যান্ডার্ড গুণ করা। ধরে হুম। সেটাকেই ধরে 12 দিয়ে গুণ করে টোটাল যে আর্নিংস হয় সেটাই জি। হচ্ছে তারা কনসিডারেশনে নেবেন, জি, তাই তো? সেই জন্য অ্যাবসলিউটলি, সেই কারণে আমি দর্শকদেরকে বলবো যে আপনারা 6 মাসের পে স্লিপ, প্রত্যেকটা পে স্লিপের গ্রস অ্যামাউন্ট যোগ করে বা সেইভাবে আপনারা হিসাব করবেন না। আপনারা যেই মাসে সবচেয়ে কম ইনকাম করেছেন সেটাকে 12 দিয়ে গুণ করে দেখবেন 18,600 পাউন্ড হয় কিনা। যদি 18,600 পাউন্ড থেকে 1 টাকাও কম হয়, 1 পাউন্ডও কম হয়, সেটার জন্যই কিন্তু আপনাকে সেভিংস দেখাতে হবে, আনলে আপনি স্যাটিসফাই করতে পারবেন না রিকোয়ারমেন্ট। আরেকটা জিনিস আমি আলোকপাত করতে চাই সেলিম ভাই, যে কোন ধরনের বেনিফিট, অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি যদি বেনিফিট ক্লেম করি তাহলে আমার বেনিফিটের টাকাটা আমি ইনক্লুড করতে পারবো কিনা। এখানে কিন্তু ইমিগ্রেশন রুলসের অ্যাপেন্ডিক্স FM এ সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কোন কোন বেনিফিট আপনি নিতে পারবেন। এক হচ্ছে যে ঢালাওভাবে পেনশন, একজন যদি এল্ডারলি মানুষ হন যিনি জি। পেনশন ক্লেম করছেন, পেনশনের টাকাটা এন্টাইটেলড হবে এই ক্যালকুলেশনে। আর বেনিফিটের যেগুলো, সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ডিসএবিলিটি লিভিং অ্যালাউন্স, যেটাকে ডিএলএ বলা হয় সংক্ষেপে। হায়ার ডিগ্রি হোক অথবা ল ডিগ্রি হোক, ডিএলএটা আপনি কাউন্ট করতে পারবেন। সিভিয়ার ডিসেবলমেন্ট অ্যালাউন্স। 3 নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিসেবলমেন্ট বেনিফিট, আপনি কোনো কাজে করে দুর্ঘটনায় কবলিত হয়ে আপনি এখন ডিসেবল হয়ে গেছেন, আপনি ইন্ডাস্ট্রিয়াল বেনিফিট যেটা সেটা আপনি দিতে পারবেন। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স অর কেয়ারার্স অ্যালাউন্স, এগুলো কাউন্টে নেওয়া যাবে হ্যাঁ, সবই। এইগুলো না, এইগুলোর বাইরে আর কোনো বেনিফিট নিতে পারবেন না। হাউজিং বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট কিছুই নেওয়া যাবে না। এই স্পেসিফিক 5টা বলা আছে, এই 5টার বাইরে কোনো বেনিফিট নেওয়া যাবে না। কেয়ারার্স অ্যালাউন্স সম্পর্কে আমি একটা ক্লারিফিকেশন দিতে চাই আমাদের খুব সংক্ষেপে দর্শকদেরকে। যদি, হ্যাঁ। কি কেয়ারার্স অ্যালাউন্স, অনেকে মনে করে যে আমি কেয়ারার হিসেবে কাজ করি এবং সেই কেয়ারার হিসেবে যে আমার যে ইনকাম সেটা হবে কিনা। না, কেয়ারার্স অ্যালাউন্স টোটালি ডিফারেন্ট দেন হোয়াট আই আর্ন এজ এ কেয়ারার। ওটা তো কেয়ারার তো একটা তার হয়তো প্রফেশন, সেটা জি। তো মানে ওই জবের মধ্যেই চলে গেল, সেটা লাস্ট শুধু একটা কথা আমি আর বলি সেলিম ভাই, সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস দিবেন। স্পেসিফাইড এভিডেন্স হিসাবে একটা অ্যাপেন্ডিক্সে আলাদাভাবে বলা আছে, এবং সেখানে বলা আছে যে আপনি পে স্লিপ, এমপ্লয়ারের চিঠি, এবং আপনার যদি সেলফ অ্যাসেসমেন্ট হয়ে থাকে, আপনি সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন সাবমিট করতে হবে। যদি আপনি কোনো ডকুমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট বা পে স্লিপ যদি আপনি অরিজিনাল দিতে না পারেন অ্যাপ্লিকেশনের সময়, তাহলে অ্যাপ্লিকেশন employer করার চিঠি। পরেও দেওয়া যাবে, এমপ্লয়ার চিঠি দিবেন, অ্যাপ্লিকেশনের পরেও দেওয়া যাবে, যেটা তারা অ্যাকসেপ্ট করবে। এবং কেস ওয়ার্কার বা অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারকে বলা হয়েছে যে যদি কোনো সিকোয়েন্স অফ ডকুমেন্টসের মধ্যে কোনো একটা মিসিং থাকে, এবং সেই মিসিং এর জন্য কেস ওয়ার্কার কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। যদি যোগাযোগ না করে তাহলে এই ডিসিশনটা এখন আমি সংক্ষেপে আরেকটা কুইক কোয়েশ্চেন আপনাকে জি। করছি, যে কারা কারা এই আর্নিংস এর রিকোয়ারমেন্টস মিট করা থেকে এক্সাম্পটেড, মানে কাদের আর্নিংস রিকোয়ারমেন্টস মিট করার দরকার নাই, কিছু গ্রুপ এখনো এক্সাম্পটেড আছে, সংক্ষেপে আপনি যদি সেটা এই বলেন। যে 5টা বললাম, যারা এই ধরনের বেনিফিট ক্লেম করছেন, এক হচ্ছে যিনি পেনশন ক্লেম করছেন, তিনি টোটালি ডিফারেন্ট, এই 5টার বাইরে। পেনশন ইজ পেনশন, এল্ডারলি যিনি করছেন। আর এই যে 5টা, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, সিভিয়ার ডিসেবলমেন্ট অ্যালাউন্স, ইন্ডাস্ট্রিয়াল ইনজুরি ডিসেবলমেন্ট বেনিফিট, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স, কেয়ারার্স অ্যালাউন্স, এর বাইরে আর কোনো বেনিফিট ক্লেম কিন্তু
এটা এখানে মানে accepted হবে এখানে না। অ্যাকসেপ্টেড না, হবে না। না। তো সুপ্রিয় দর্শক, আশা করি আমরা গত কয়েক মিনিটে প্রায় এই পুরো সেগমেন্টটা জুড়ে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম, আমরা চেয়েছি যে এই ধরনের সমস্যায় আমাদের জানা মতে শত শত হাজার হাজার মানুষ এখন ভুক্তভোগী অবস্থায় আছেন, যাদেরকে আমরা কিছুটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছি এই আলোচনার মাধ্যমে। আমাদের প্রিয় অতিথি উনি চমৎকারভাবে এগুলো একটু ব্যাখ্যা করার সুযোগ আলোচনা করার চেষ্টা করেছেন। আসলে এই ব্যাপারটা এত ভাস্ট এবং এত কমপ্লেক্স যে আমরা যদি পুরো অনুষ্ঠান জুড়ে এবং কয়েকটা অনুষ্ঠান জুড়ে আলোচনা করি তাহলে মনে হয় আলোচনা করা সম্ভব, মানে এই ধরনের একটা ব্যাপার এটা। তো আমরা আসলে দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেল একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। তো আমরা চলে যাচ্ছি একটা সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতিতে। বিজ্ঞাপন বিরতি থেকে এসে আমরা আমাদের শেষ সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আবার। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। সৌজন্যে ইউকে ইমিগ্রেশন কনসালটেন্টস।